বলেই প্রেরণা বাক্সটা আটকাতে হাত বাড়ায়, কিন্তু আটকে দিতে পারে না। তার দৃষ্টি সহ সে পুরোটাই স্থির হয়ে আছে, নিস্পন্দ চোখে দেখছে ওয়াসিদ শরীফের ইউনিফর্মটা। হঠাৎ আনমনেই হাত চলে যায় সেথায়। প্রেরণা খুব যত্নে হাত বুলিয়ে দিয়ে বাক্সটা আটকে দেয়। ইহান শুদ্ধের হোমওয়ার্ক চেক করতে তখনও ঘরে ঢুকবে মাত্র। প্রেরণাকে দেখে দরজাতেই দাঁড়িয়ে পড়ে। পরপর যখন প্রেরণার চোখে চোখ পড়ে যায়, অপ্রস্তুত হেসে প্রেরণা উঠে দাঁড়ায়। ইহান বিনিময়ে ফিরিয়ে দেয় চমৎকার একটা হাসি। খুবই স্বাভাবিক গলায় বলে, বাক্সটা লক করে রাখেন না কেন? বাচ্চা মানুষ কখন কোনটা হারিয়ে ফেলে, তখন তো আবার ওকেই বকবেন। লক করে রাখবেন। আর আমার কাছে স্যারের 2টা ঘড়ি আছে, স্যার হাত থেকে খুলে গিফট করেছিলেন, শুদ্ধকে দেখাতে চাইলে এনে দেখাবেন। মাথা নইয়ে প্রেরণা মাথা নাড়ে, নিচু গলায় বলে, আপনি ঘরে যান, আমি আসছি। বাকিটা সময় মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে শুদ্ধের হোমওয়ার্ক দেখল প্রেরণা। সবশেষে ওকে ঘুম পাড়িয়ে দরজা টেনে পাশের ঘরে ঢুকেই দেখল ইহান নেই। বিয়ের প্রায় দিন 20 হতে চলল ওদের দুজনের। প্রতিদিন এই বিষয়টা প্রেরণা লক্ষ্য করে। ইহান রাতের এই সময়টিতে আধা ঘন্টার জন্যে কোথাও উধাও হয়ে যায়। প্রেরণা আজ অব্দি জানতে চায়নি এই বিষয়ে, তবে আজ বেশ কৌতূহল জাগে। ইহানের ফোন ওর বিছানাতেই পড়ে আছে। ঘরের সর্বত্র খুঁজেও ইহানকে না পেয়ে প্রেরণা উঠল ছাদে। বাইরে ঝমঝমে বৃষ্টি তখন। ছাদে উঠেই দেখল ইহান পোর্চের নিচে ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। প্রেরণা ভাবল হয়তো বৃষ্টি দেখছে। নিচু স্বরে ডাকলো প্রেরণা, শুনছেন? চকিতে ফিরল ইহান। এক প্রকার চমকে গিয়েছে সে। বাম হাতে থাকা সিগারেটের প্যাকেট আর লাইটারটা নিচে পড়ে যায়। ডান হাতের জ্বলন্ত সিগারেটটা পায়ে পিষে দ্রুত দুহাত নেড়ে মুখের সামনে থেকে ধোঁয়া হটানোর প্রচেষ্টায় মত্ত হয়ে পড়ে ইহান। প্রেরণা খানিকটা ভড়কে যায় লোকটার কাণ্ডে। পরপর হাসি চেপে রেখে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা সিগারেটের প্যাকেটটা তুলে হাতে নেয়। সুদর্শন লোকটার কালচে হয়ে ওঠা মুখটা দেখে প্রেরণা বুঝতে পারল লোকটা বেশ অপ্রস্তুত হয়েছে। চোখের দৃষ্টি সিগারেটের প্যাকেটে নিবদ্ধ রেখে প্রেরণা অস্ফুটে বলল, আধা ঘন্টায় কয়টা সিগারেট খান রোজ? কিছুক্ষণ চুপ থেকে ইহান থেমে থেমে বলল, 3টা। চোখ দুটো এভারেস্টের চূড়ায় ওঠে প্রেরণার। পরে নিচু গলায় বলল, ভালো বিষয় না, অভ্যেসটা বদলাবেন। ইহান কি বলবে বুঝতে পারে না। প্রেরণাই বলে, এগুলো আমার সামনেই খেতে পারেন, আমি স্ত্রী আপনার, কোনো জৈনিক ভদ্র মহিলা নই যে মনে মনে অভদ্র বলবো আপনাকে। স্ট্রেচ মার্ক লুকাতে দেননি, সিগারেট কেন লুকিয়ে খাচ্ছেন? পেটানো শরীরের শক্ত মানুষটা চোখ নামিয়ে হাসে স্মিত, ভরাট স্বরে বলে, দুটো এক জিনিস নয়। তা ঠিক, তবে দুটোই আমাদের দুজনের কাছে দুজনের গ্রহণযোগ্যতা প্রমাণের বিষয়বস্তু। যদিও আমার খুব বেশি আপত্তি আছে আমার স্বামী সিগারেট খেলে, তবে সে আপত্তির কাজটা আমার সামনেই করতে পারে। এটুকু অভদ্র হলে আমি কিছু বলবো না। ইহান তাকিয়ে রয়। প্রেরণা লোকটার পাশে দাঁড়িয়েছে। বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ আন মনে বলে ওঠে, আজ 2 তারিখ, এ মাসের ভাড়াটা আপনাকে 4 তারিখ দেই। কিসের ভাড়া? রেস্তোরাঁর। অবাক হয় ইহান। মিনিট খানেক চুপচাপ চেয়ে থেকে মুখ ফুটে কিছু বলবে তার আগেই প্রেরণা ওকে থামিয়ে দিয়ে বলে, যা বলবেন ওটা মানা আমার নীতি বিরুদ্ধ কাজ। আর শুনুন ইহান, আপনার অ্যাপার্টমেন্টগুলো থেকে ওঠা ভাড়ার টাকাই তো আপনার একমাত্র ইনকাম সোর্স। আমি চাই না আমার স্বামীর ইনকাম কমে যাক। সে 2 হাতে খরচা করুক সংসারে, কখনো তার পকেটে টান না পড়ুক। আধো আলোতে নীল দুটো গভীর চোখে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ইহান ভেতরে ভেতরে শ্বাস ফেলে পরিপূর্ণতার পরপর শক্ত হাতে প্রেরণাকে টেনে ঘুরিয়ে নেয়। পেছন থেকে ওর কাঁধে ঠেকায় রুক্ষ পুরুষালী থুতনি। প্রেরণা এই অতর্কিত হামলায় চোখ বুজে নেয়। ইহান প্রসঙ্গ পাল্টে বলে, খেয়েছেন? অস্ফুট স্বরে জবাব দেয় প্রেরণা। নীরবে সহ্য করতে থাকে কাঁধে অসামাল উৎপীড়ন, প্রতিবাদটুকুও করে না। অস্থির শ্বাস ফেলে ইহান দ্বিতীয় দফায় জানতে চায়, খেয়েছেন? বললাম তো, কবার জানবেন?
কাঁধ থেকে ঠোঁটছোড়া ধীরে ধীরে নামলো হাড্ডিসার গলার মাঝ বরাবর। ভারী শ্বাস ফেলে ধীরে ধীরে জবাব দিল, সেদিন না বললেন খেয়েছেন কিনা, যাতে একবারের জায়গায় দুইবার জিজ্ঞেস করি। ঠোঁটের কোণে হাসি জমে প্রেরণার। ততক্ষণে ছেড়েছে নিজেকে। চুপ হয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় শুনছে লোকটার প্রতিটা বলি। বৃষ্টির ছাট এসে গায়ে মাখে দুজনের। ইহান ওকে সারিয়ে নেয় সেই জায়গা থেকে। পাশে যে ধবধবে সাদা দোলনাটা, সেখানে বসে প্রেরণাকে বসিয়ে নেয় ঠিক কোলেই। এবার প্রেরণা লজ্জা পায়, ভীষণ লজ্জা পায়। এভাবে লোকটার কোলে চেপে বসাতে তার শ্বাস আটকে আসে লজ্জায়। ইহান বোঝে, মুখ ভর্তি খেলা করে দুষ্টুমির হাসি। সরি, এভাবে বসিয়ে দিলাম প্রেরণা। আচ্ছা, আপনি চাইলে নেমে আমার পাশে বসতে পারেন, আমি আপনাকে খুব শক্ত করে ধরে রাখিনি। কান দিয়ে ধোয়া নির্গত হয় প্রেরণার। লোকটা চতুর, ভীষণ চতুর। প্রেরণা মাত হবে বারবার এভাবে। তবে প্রেরণা নিজে একটু দুষ্টুমি করতে চাইল আজ। সে সত্যি সত্যি ইহানের পাশে বসে পড়ে। খুব ভাব নিয়ে বলে, ইটস ওকে। থমথমে হলো ইহানের মুখ। চওড়া পিঠ বেঞ্চিতে ঠেকিয়ে দিয়ে গম্ভীর হয়ে বসে থাকে। প্রেরণার হাসি চাপে খুব। লোকটার অব্যক্ত অভিমান বাড়তে না দিয়ে ধীরে ধীরে অতি সাবধানে লোকটার দিকে ঝুঁকে সবিনয়ে আওড়ায়, রাতের একটি সময়ের জন্য কি আমি শেয়ার পেতে পারি? উফ, ডন্ট। উফ, ইফ ইউ ওয়ান্ট। আচমকা দূরে কোথাও বেশ শব্দ হয় বাজ পড়ার। ইহান বলিষ্ঠ হাতে টেনে নেয় প্রেরণার মাথা নিচের বুকে। আসলে সে আলিঙ্গনে দুজন তীর করে কাঁপে। খানিক বাদে দুহাতের আজলায় প্রেরণার গাল দুটো আঁকলে নিয়ে ইহান উঁচু করে ধরে। তার আবেশিত দৃষ্টির যুগল প্রেরণার ঠোঁটে। প্রেরণা এলোমেলো দৃষ্টি ফেলে আড়ষ্ঠতায় জমে গিয়ে পরপর নিচে থেকে বুঝিয়ে নেয় চোখ। আর সময় অপচয় হয় না। টের পায় কেউ খুব বেশি ভদ্র হয়ে থাকছে না, বরং একটু বেশি চঞ্চল, যার প্রতিটি পদক্ষেপ ফোঁটা ফোঁটা বৃষ্টির জলের মতো ফোঁটায় ফোঁটায় আবেশ জড়ো হয় প্রেরণার বুকে। চুপচাপ মেনে নেয় কারো অভদ্রতা, কারণ দুজনের মধ্যে বিনিময় প্রথা চালু হয়েছে। কেউ তাকে একটা চওড়া বুক দিয়েছে, বিনিময়ে প্রেরণা দিয়েছে বেলা শেষে তার নিজস্ব বাকি যা ছিল সব কিছু। দুজন দুজনকে দিয়েছে সমান সমান, দিয়ে যাবে এভাবে বাকিটা জীবন। ফকফকে আকাশে উজ্জ্বল রংধনুর মতন রঙিলা প্রতিটা দিন। আজ কাকতালীয়ভাবে আকাশে রংধনুর দেখা মিলেছে, তবে অস্পষ্ট। জানালা থেকে উকি মেরে শুদ্ধ আকাশ দেখে পরপর মাকে বলে, মামা, আমি কি বাগানে খেলতে যেতে পারি? বাড়িতে মানুষ বলতে ঋতু, আলো, প্রেরণা, প্রণমী, ইনশিরা হওয়ার বাচ্চারা। পুরুষেরা সবাই বাইরে কাজে গিয়েছে। বিকেল সময় তখন 3টে। প্রেরণা শাড়ির আঁচল কোমরে গুছিয়ে দোতলার বারান্দার ঝুল ঝাড়ছিল। ছেলের আবদারে মিষ্টি করে হেসে প্রেরণা বলে, এখন একা একা যেতে হবে না, উনি আসুক তারপর যাবে। উনি বলতে ইহানকে বুঝিয়েছে প্রেরণা। আশেপাশে শাশুড়ি আর চাচি শাশুড়িরা যদি শুনতে পায় প্রেরণার শুদ্ধকে ইহান আঙ্কেল শেখায়, তবে ভীষণ কথা শোনাবে। প্রেরণা শাশুড়িদের ভয় পায় খুব, প্রকাশ না করলেও। এর মাঝে চলে আসে ইহান। লাঞ্চ সেরে জরুরি প্রয়োজনে ছুটেছিল প্রেরণার ক্যাটারিং সার্ভিসের অফিসে। প্রেরণার হয়ে 13 লাখ টাকার একটা বিল রিসিভ করেছে। বাড়িতে ফিরেই বিলের কাগজটা প্রেরণার হাতে তুলে দেয়। শুদ্ধ এসে ওর পাঞ্জাবি খামছে ধরে বলল, আঙ্কেল, বাগানে যাব। আব্বু বলো শুদ্ধ। খুশিকে কোলে দোলাতে দোলাতে আলো একটু কড়া গলায় বলে এবার। শুদ্ধ মাথা নিচু করে নেয়। ইহান হেসে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বড় মাকে চোখ দিয়ে ইশারা করে এভাবে জোর না করতে এই অবুঝ লোকটাকে। আলো থিতু হয় না, বলে, না, অভ্যেসটা করাতেই হবে। ইহান দ্রুত প্রসঙ্গ পাল্টাতে শুদ্ধকে কোলে তুলে নিয়ে বলে, চলো বাগানে যাই। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠায়। ঋতু ইচ্ছেকে কোলে নিয়ে দোলাচ্ছিল। প্রেরণার নত মুখটা দেখে বলল, বাগানে তো তুমিও যেতে পারো, ঘর থেকে বের হতেই চাও না, ব্যাপার কি? প্রেরণা চুপচাপ শাশুড়ির সামনে থেকে সরে যায় বাগানে যাবে তাই। প্রেরণা শুকনো মুখ করে শোনে শাশুড়িরা কথায় কথায় আপুকে বেশ ধমকায়। এতে তার মনটা খারাপ হয় যদিও। আপুকে সান্ত্বনা দিতে মন চাইল প্রণমীর, তাই ঋতুকে বলল, মা, আমিও কি একটু বাগানে যেতে পারি? না, তুমি তোমার স্বামীর সাথে যেও।
ছোট বউকে এক বাক্যে জবাবটা দিয়ে দেয় ঋতু। ইসি হাসতে হাসতে ভেঙে পড়ে তখন। তার মা চাচিদের মুখের দিকে তাকিয়ে বড্ড আমুদে হয়ে বলে, তোমাদের মতন দজ্জাল শ্বশুরে ঘরে ঘরে হোক। বাগানে কিটকিট চেয়ারটাতে হাত পা ছড়িয়ে বসে আছে ইহান। তার হাতে একটা বল শুদ্ধের সাথে খেলছিল এতক্ষণ। এখন শুদ্ধ বাগানের মালি দাদুর সাথে মিলে ফুল গাছের পরিচর্যা করছে, আর ইহান ওকে দেখছে চুপচাপ। প্রেরণা গিয়ে ঠিক তখন ওর পাশে দাঁড়ায়, মাথায় ঘোমটা টেনে। ইহান হেসে ফেলে ভরাট স্বরে বলে, মা পাঠিয়েছে ধুমকে, তাই না? মাথা ঝাঁকায় প্রেরণা। মুখে হাসি বজায় রেখে ইহান বলে। প্রেরণা বসতে গিয়েও বসলো না, ইহানের পায়ের দিকে তার মনোযোগী দৃষ্টি রেখে বলল, ইস, আপনি নখ কাটেন না কেন পায়ের? হাসে ইহান। অলস ভঙ্গিতে পিঠটা কিটকট চেয়ারে হেলান দিয়ে রেখে হাই তুলতে তুলতে বলল, সময় পাই না। প্রেরণা দাঁড়িয়ে থাকে মিনিট খানেক, অস্ফুটে বলে। আশ্চর্য। কথাটা বলেই প্রেরণা চলে যায় শান্তি নীরের অন্দরে। ইহান হেসে হাতে তুলে নেয় পলিটিক্যাল ম্যাগাজিন বইটা, ডুব দেয় ওতে। তারপর খানিক বাদে পায়ে কারো হাতের স্পর্শ অনুভব করতেই ইহান চমকে গিয়ে মুখের সামনে থেকে ম্যাগাজিন সরায়। বিস্মিত দৃষ্টিতে দেখতে পায় প্রেরণা তার পায়ের কাছটাতেই বসে পড়েছে। দুহাতে অবলীলায় তার পা দুটো কোলের ওপর তুলে নিয়েছে নিজের। হাতের নেইল কাটার দিয়ে ওর নখ কাটছে। থমকে থাকে ইহান খানিকক্ষণ, পরপর মৃদু ধমকে ওঠে। এই প্রেরণা! প্রেরণা নির্বিকার ধমকে, তবে এক পায়ের নখ কাটা হয়ে গেলেই আলতো হাতে আর এক পা ধরে বলতে থাকে, আচ্ছা, ওই যে মিস্টার শীল যে অর্ডারটা দিয়েছিলেন ওটা আমি হাতে নিই, কি বলেন? আপনার কি মনে হয় ভালো হবে না? ইহান জবাব দেয় না, নিস্পন্দ চোখে দেখতে থাকে মাথায় ঘোমটা তুলে রাখা তার অর্ধাঙ্গিনীকে। প্রেরণা বক বক করেই চলেছে আপন মনে, আর নখ কাটছে ইহানের। দোতলার বারান্দায় ইচ্ছে খুশিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল আলো আর ঋতু। দুজনের মুগ্ধ দৃষ্টি আটকে ছিল ছেলে আর ছেলের বউয়ের মুখে। ওরা দুজন বেশ খানিকক্ষণ চেয়ে থেকে বিব্রত হয়, চোখ নামিয়ে নেয়। ঋতু তার সন্তুষ্টির দৃষ্টি রাখে বড় জায়ের মুখে, আলোও তাই। পরপর স্মিত হেসে ঋতুকে বলে, কি এখনো বলবি তোর ছেলে ওই মেয়ের ইকোনমিক্যাল আর সোশ্যাল সিকিউরিটি হিসেবে আছে? স্বামী হয়নি ওই মেয়ের, আবেগ হয়নি? সদ্য বাজার থেকে আনা মাছগুলো দেখে সেসবের দাম শুনে কপাল কুঁচকে ফেলল প্রেরণা। স্বামী অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ড্রাইভার মাছগুলো কিচেনে হেল্পিং হ্যান্ডদের হাতে তুলে দিয়ে চলে যায়। প্রেরণা কপাল কুঁচকে রেখেই তার চাচা শ্বশুরকে বলে উঠল, আপনারা কেউ মাছ কিনতে পারেন না বড় বাবা, আপনাদের কাছ থেকে ডাকাতি করে টাকা রেখে সবাই। পাঞ্জাবির গলার কাছের বোতাম খুলতে খুলতে স্বামীন গা ঝুরাতে বসলো সোফাতে। প্রেরণার হাত থেকে ঠান্ডা পানির গ্লাসটা নিয়ে জবাব দিল, দাম ঠিক আছে বোমা, সবকিছু চড়াই সপ্তাহে। প্রেরণা জানে না আসলে এই সপ্তাহে মাছের দাম কি রকম। রেস্তোরাঁয় তো লোক রেখেছে সে, স্বামীর মাস শেষে হিসেব বুঝিয়ে দেবে। ও মুখও তাই হয় না প্রেরণা। বাইরের দুনিয়ায় কোথায় কি হচ্ছে সেসব খুব অল্পই জানে আজকাল বেশি জানে এবাড়ির কিচেনে মশলা ফুরিয়েছে কিনা, ইহানের পাঞ্জাবি কয়টা ধোয়া হয়েছে, তার শ্বশুররা নাস্তায় কোনোদিন কি খেতে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। বাজারের কোনো জিনিসের দামটা কেমন হলো সেসব কিছুদিন না ভেবে এগুলোই বেশ উপভোগ্য হয়ে উঠেছে প্রেরণার জীবনে, প্রেরণার কাছে। কিছুদিন না হয় এভাবেই যাক। ইহান কিছু জানিয়েছে ফোনে? স্বামীনের কথায় দুই পাশে মাথা নাড়ে প্রেরণা। হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, ফোন করছে, ধরছে না। বেশ চিন্তিত লাগছে স্বামীনকে। সামনে নির্বাচন করবে ইহান, আজ দলীয় মনোনয়নপত্র ঘোষণা হবে, সেই ব্যস্ততায় রয়েছে ছেলেটা। রাজনীতি জিনিসটা খুবই অপছন্দের স্বামীনের কাছে এখন, তবুও ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েই খুশি। আজ ইনশিরাহুকে নিয়ে যাবে মঈন। বাড়িতে একটু পারিবারিক ব্যস্ততা রয়েছে। শাশুড়িদের দোতলায় পাঠিয়ে রান্নাঘর পুরোটাই প্রেরণা দখল করে নেয়। ঠিক তখনই কল আসে প্রীতমের। রিসিভ করে বলে, হ্যাঁ বল প্রিয়তা। আমি প্রীতম নই, আমি তোমার ভাইয়ের বউ ওরফে ননদ ওরফে বেয়ান। ওপাশে কেমন ফ্যাসফেসে আওয়াজ। উদ্বিগ্ন প্রেরণা জানতে চায়, কি হয়েছে ইনু? ঠান্ডা লেগেছে আপু সামান্য। আচ্ছা আপু, তুমি গ্রোসারিজ কোন ব্র্যান্ডের কোনটা ব্যবহার করো একটু আমাকে বলো।
আসলে নতুন সংসার তো ঠিক বুঝে উঠতে পারছি না আমি। হিমশিম খাচ্ছি। মাম্মা ব্যস্ত চেম্বারে, বড় মা মেজমা ব্যস্ত ইচ্ছে খুশিকে নিয়ে। তুমিই বলো। প্রেরণা হেসে তার ভাইয়ের বউ ওরফে ননদ ওরফে বিয়ানকে কিছু সাংসারিক পরামর্শ দিয়ে কল কাটে। তখনই কিচেনের দরজায় এসে দাঁড়ায় সেহা, ডাকে প্রেরণাকে। ভাবিমণি? হ্যাঁ শেহু। আচ্ছা উজ্জ্বল ভাই দুপুরে খাবেন তো? সেটাই বলতে এসেছি। খাসির মাংস নামিয়ে রাখবো? উনি আর দাদু গরু খায় না, অ্যালার্জি। প্রেরণা এবারও হাসে। সেহা বলে, এত হাসো কেন? এমনি আমার ননদগুলোর এক একজনের যার যার সাংসারিক টান দেখে হাসছি। ইসি সকালে বলল মুইনের জন্য কালা ভুনা করতে। এনু কল করে জানছে প্রীতমের পছন্দের রেসিপি। ভালো ভালো, খুব ভালো। আর তোমার বুঝি টান নেই? সেহা উৎসুক চোখে তাকিয়ে আছে। প্রেরণা লাজুক হেসে মাথা নুইয়ে রাখে। সেহা ওকি মারে চুলাতে। সেখানে ইলিশ মাছ লাউ পাতায় মুড়ে ভাজা হচ্ছিল। বড় দাদানের খুব পছন্দের এটা। হেসে ফেলে সেহা, বলে ওঠে, ভালো, খুব ভালো। একটু এগিয়ে গিয়ে সেহা পেছন থেকে এবার ধরে ভাবিমণিকে মিহিস্বরে বলে, আর দাদানের শুধু খাবার দাবার দেখো না, বাকি সব পছন্দগুলোও দেখো। দাদানের পছন্দের রং লাল, নীল আর সাদা। আজ এটা পরো। একটু না সাজলেও দাদান কিচ্ছুটি বলবে না, এটা সত্যি। তবে একটু সাজলেও দাদা মাইন্ড করবে না। তোমার অপরাধ হবে না, বুঝলে বড় বউ? ঘুরল প্রেরণা, গোল চোখে চেয়ে রইল সেহার মুখের দিকে। সেহা হেসে ভাবিমণির গালে হাত রেখে বলল, একটু সাজো। দুল ছোটটার জায়গায় একটু বড় পড়বে। এই এতটুকুই সাজ। আমার ভালো মানুষ দাদানের জন্য সাজবে। তাকে এই ফিল করাতে তার ঘরে বউ বউ দেখতে একটা বউ আছে। স্কুলের হেডমিস্ট্রেস নয়, বুঝলেন ম্যাডাম? ইরফান তাড়াহুড়োতে ছিল খুব। অফিসের কিছু কাগজ দেখে ফাইলটা বন্ধ করে আশেপাশে তাকিয়ে ধিমি আওয়াজে ডাকলো, প্রণব। বারান্দায় ইকরি মিকরিকে নিয়ে বসেছিল প্রণমী। শুনছিল অডিও বুক। ডাক পেয়ে ঘরে এসে দাঁড়ায়। দাদানের অফিস যাব, গুড নিউজ আছে। দাদার নমিনেশন পেয়েছে, একটু সেলিব্রেশন হবে। আরে বাহ, কোনটা পরবেন? সাদা। প্রণবী হালকা হেসে আলমারি খোলে। একটা ছোট আলমারি ভর্তি সবগুলো ইরফানের সাদা শার্ট। তাই বেশি মাথা খাটাতে হয়নি প্রণবীর। থাবা মেরে একটা ধরেই টান দিল যখন ওর হাতে লাগলো একটা ফাইল। ইরফান বসে বসে ওকেই দেখছিল। আচমকা উঠে গিয়ে প্রণবীর হাত থেকে ফাইলটা সরিয়ে নিল চুপচাপ। দুজন বড্ড নীরব হলো কিছু সময়ের জন্যে। তারপর আচমকাই প্রণবী মলিন হেসে বলল, এটা নিয়ে ঘাটাঘাটি করছেন? দরকার নেই তো, বৃথা পরিশ্রম। আমি আমার এই সংকীর্ণ দুনিয়ায় বেশ আছি। এতগুলো ভালোবাসার মানুষ, আপনার মতন স্বামী, স্বামীর আদর আর দৈনন্দিন কাজ, এর বাইরে আর কি লাগে? বলে না কিছুই ইরফান। চুপচাপ ফাইলটা নিয়ে আর এক স্থানে সরিয়ে রাখে। প্রণব বলতে থাকে, নাকি আপনি পরিপূর্ণ হননি? বাক্যটা সম্পূর্ণ করতে পারে না প্রণমী। টের পায় রুক্ষ হাতটা বেশ জোর খাটিয়েই মুখটা চেপে ধরেছে ওর। কিছু বলতে দেবে না তাই প্রণবী হেসে ওঠে। রাগটাকে চেপে রেখে ইরফান প্রসঙ্গ বদলায়, থাকো, আমাকে আগে প্রীতমের অফিসে যেতে হবে। কি ব্যাপার, ভাইয়ের সাথে খুব ভাব হলো নাকি? ওর সাথে আমার জিন্দেগিতে না। ওটা তো ও বলেছিল ভাইয়ার এই দিনেও থাকতে চাই, তাই নিয়ে যাব। প্রণবী চুপ থাকলো খানিক সময়, পরপর বলে উঠল, আপনার আর ভাইয়ার মধ্যে এত ঝামেলা হতো কেন বলেন তো? আপনি ভাইয়াকে খুব হিংসা করতেন জানি। চোখ ছোট ছোট হয়ে এলো ইরফানের। বলল, হিংসা আর ওকে? ও ফার্স্ট বেঞ্চার টপার হলে আমিও ব্যাক বেঞ্চার টপার ছিলাম। পপুলারিটি ওর চেয়ে কোনো কম নেই। হ্যাঁ, আর শোনো, মেয়েরা ওর পেছনে পড়ে থাকতো নোটসের জন্য, আর আমার পেছনে পড়ে থাকতো হুদাই আমার জন্য। তাহলে বলো কার লেভেল উঁচু? প্রণবীর খুব গায়ে লাগছে তার ভাইয়ের বিরুদ্ধে বলাই এভাবে। তাই সে ঝগড়া শুরু করে, হ্যাঁ জানি আপনার লেভেল। একবারই আমার ভাইয়ার সাথে ঝামেলা করতেন। তা করতাম, অস্বীকার করব না। তবে শেষবার কিন্তু তোমার ভাইয়ের দোষ ছিল। মোটেও না, ভাবি ভাইয়াকে অ্যাপ্রোচ করেছে। আরে সেই ঝামেলার কথা বলছি না, তার আগেরটা। ওই তো সবটা জেনেও রিপ্পির পেছনে। কথাটা সম্পূর্ণ বলতে পারল না ইরফান। অর্ধেকটা বের করে আবার ঠেলে ভিতরে ঢুকিয়েছে। থতমত খেয়ে খুক খুক করে কেসে উঠেছে। রিম্পিকে
প্রণর ভ্রুচুকল গুটিয়ে এলো মাঝখানে। ইরফান শ্বাস ফেলে বলে, প্রণো, সাদা শার্ট দাও। বলুন রিম্পিকে। আরে আমাদের এক বন্ধু মানুষ, ও খুব ভালো ফুটবল খেলে, তুমি সাদা শার্ট দাও। মিনমিনে স্বরে জবাব দেয় ইরফান। ছেলেদের নাম রিম্পি হয়? হবে না কেন? রুমি, নিপু, নয়ন, ইফতি ছেলেদের নাম হয় জানো না? তেমন করেই রিপ্পি। সেদিন তো দেখলাম এক ছেলের নাম প্রণমী। তুমি সাদা শার্ট দাও। ইরফান জোর করে হাসার চেষ্টা করছে, কিন্তু তার হাসি আসছে না। সত্যিটা সে বলে দিলেই পারে, তবে অষ্টাদশী ন্যাকাবোকা বইয়ের আবেগ সামলানোর মতন সময় এখন তার হাতে নেই। ইরফান 100% নিশ্চিত রিপ্পির বিষয়টা জানতে পারলে তার বউ ঠিক কী রিয়াকশন দেবে। যার জীবনে আগে কখনো প্রেমময় পুরুষ ছিল না, সেই মেয়েরা এইসব বিষয়ে খুবই সেন্সিটিভ হয়। আর ইরফান জানে ইরফানকে ঠিক কতটা ভুগতে হবে। দাদারের এই বিশেষ দিনে নিজের দাম্পত্যে রিপ্পি ঢুকাতে চায় না সে। অত আহম্মক ইরফান নয়। প্রণবী নিশ্চুপ। ইরফান ওকে ধরল শক্ত করে। প্রসঙ্গ পুরোপুরি ঘোরাতে কয়েক দফা কয়েকভাবে চুমু খেয়ে বলল, আসছি। হ্যাঁ, রিম্পির বিষয়টা পুরোপুরি বললেন না যে? হাঁপ ছাড়ে ইরফান, বলে, বলবো আরেকদিন। আজ যাই, সাদা শার্টটা দাও। পার্টি থেকে বিশাল মিছিল ও প্রেস ক্লাবের সামনে বিশাল আলোচনা সভা সেরে একটা ব্যস্ত দিনের পরে বাড়ি ফিরল দুই ভাই। সাথে ছিল শুদ্ধ। তখন প্রেরণা সবে মাত্র গোসল শেষ করেছে। গায়ে জড়িয়েছে লাল রঙের একটা হাফ সিল্কের শাড়ি। শাড়িটা পাটটা আবার সোনালি, গলার চেন একটু মোটা, কানের দুলটাও বড়। সব মিলিয়ে স্বর্ণালঙ্কারে চকচক করছিল সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকিয়ে নিতে নিতে প্রেরণা হাসে সামান্য নিজের সাজ দেখে। নিজেরই চোখ বিঁধছে তার এই সাজ। নিচ থেকে আওয়াজ আসছিল সেলিব্রেশনের। বাড়ির পুরুষগুলোর হেরে গলার হাসাহাসি আর উচ্চ শব্দে কথাবার্তা। তাদের সাথে সম্ভবত যোগ দিয়েছে বাড়ির জামাই দুজন। ময়ূর আর উজ্জ্বলও এসেছে। মিষ্টি খাওয়াখাই হচ্ছে। প্রেরণা লোকাল চ্যানেলে এতক্ষণ দেখছে ইহানকে। ঘর্মাক্ত মুখটাতে ক্লান্তি ছিল না। অনর্গল মাইকে উচ্চ শব্দে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল, সেই সাথে দোয়া চাইছিল। পাহাড় সম উচ্চতায় বললাম এক সৌম্য পুরুষ, ঠিক ততটাই বিনয়ী। দেখেছে প্রেরণা চেয়ে চেয়ে, বুকের মধ্যে অদ্ভুত উত্তেজনা কাজ করেছে কিশোরী বউদের মতো। জীবনের একাংশে এমন একটি মানুষের সঙ্গী হয়ে সেবা করার সুযোগ পেয়েছে সে। প্রেরণা যায় না নিচে এভাবে। দরজার সামনে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে চুপচাপ। এসব কিছু যদি কারো চোখে পড়ে, দীর্ঘদিন যাবৎ সাদামাটা থাকার কারণে প্রেরণার চিন্তাভাবনা এতটা রক্ষণশীল হয়েছে যে সামান্য সাজও তার কাছে বড্ড বাড়াবাড়ি মনে হয়। অন্য কারো চোখে পড়ল না, শুরুতেই পড়ল ইরফানের চোখে। লাফিয়ে লাফিয়ে দোতলায় উঠে লিভিং রুমের কাজটাতে ভাবিমণিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার পা থামল। গোল গোল চোখে চেয়ে দেখল ভাবিমণিকে। পরপর বাঁকা হাসল। হাসছো কেন? অস্বস্তির শ্বাস ফেলে প্রেরণা জানতে চায়। ভ্রু উঁচিয়ে ইরফান বলল, কেবলমাত্র বাড়িতে ফিরেছে দাদান, একটু ক্লান্ত। এক্ষুনি সামনে যাবেন না প্লিজ। টায়ার্ডনেস যদি ঠিকঠাক কমপ্লিমেন্ট না দিতে পারে তবে তো আবার ফুলবেন। ও সব কিছু না। চোখ রাঙাই প্রেরণা। বুঝি। কচু। পাশের তাক থেকে বোমের বোতলটা তুলে ইরফানের গায়ে ছুঁড়ে মারল প্রেরণা। ওটাকে ক্যাচ করে ইরফান হাসতে হাসতে বলল, আপনাকে খুব সুন্দর লাগছে ভাবিমণি, ঠিক দাদানের বউয়ের মতন। আজ বেশ খানিকক্ষণ দাদানের মেজাজ উত্তপ্ত হয়েছিল নির্বাচন কমিশন অফিস সংশ্লিষ্ট ঝামেলায়। সেখানে এসে বর্ষা নামাবেন আপনি। থ্যাংক ইউ। ইরফান চলে যায়। একে একে দোতলায় ওঠে বাকিরা। মঈন, ইসি, সেহা, উজ্জ্বল প্রেরণাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সকলেই মিটিমিটি হেসে চলে যায়। বাকিরা ইরফানের মতন ঠোঁট কাটা নয়, তাই দুটো লাজের কথা শুনিয়ে দিতে পারল না প্রেরণাকে। কিছুক্ষণ বাদেই ইহান উঠল শুদ্ধের হাত ধরে। প্রেরণা চুপচাপ শুদ্ধকে আগলে ধরে ইহানকে অভিনন্দন জানায়। ইহান মাথা নেড়ে জবাব দিয়ে ঘরে ঢোকে। শুদ্ধকে ইউনিফর্ম পাল্টাতে হেল্প করে প্রেরণা এসে দাঁড়ায় ইহানের
সামনে। লোকটা তাকে খেয়াল করেনি দেখে অদ্ভুত রকমের মজা পাচ্ছে প্রেরণা। মজা পাচ্ছে এটা দেখে শখ করে ঘাড়ে নেওয়া দায়িত্বগুলোর চাপে চিড়ে চ্যাপ্টা হয়ে ইহান তাজওয়ার মির্জা চোখে সর্ষে ফুল দেখছে। সর্ষে ফুলের কারণে বাকি সব তার চোখেই পড়ছে না। ইহান আয়নার সামনে দাঁড়িয়ে তার ঘামে ভেজা জবজবে পাঞ্জাবি খুলতেই যাচ্ছিল তখন প্রেরণা বলে উঠল, শুনুন, বলুন। কাল থেকে বুঝি সভা সেলিমার? জি। ওই খাবারে দেখলাম দক্ষিণের মেয়রকে সেদিন গুলি করার চেষ্টা করেছে। ইহান থমকে তাকায়। প্রেরণার মুখটাও থমথমে, দৃষ্টিতে উৎকণ্ঠা। ইহান হালকা হেসে বলে, তো শাড়ির আঁচল দুহাতে মুছড়ে যাচ্ছিল প্রেরণা। ওর চেহারা মলিন মলিন স্বরেই বলল, তো সাবধানে থাকবেন। ইহান তাকিয়ে রয়। প্রেরণা এইবার চোখ নামিয়ে হঠাৎ ব্যগ্র ভঙ্গিতে বলে, আপনারা এইসব সভা সেমিনারে বুলেট প্রুফ জ্যাকেট পরে নিতে পারেন না? কণ্ঠের ব্যগ্রতা আর ব্যাকুলতায় ইহান নির্মল হাসে মাথা নইয়ে হাতঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে গম্ভীর স্বরে বলে, সামনে আসুন। প্রেরণা এগিয়ে গিয়ে ঠিক সামনে দাঁড়ায়। ওর হাতটা টেনে ইহান নিজের পাঞ্জাবির বোতাম ধরিয়ে দিয়ে বলতে থাকে, আপনাকে ভীষণ সুন্দর লাগছে। একটা একটা করে বোতাম খোলে প্রেরণা। আর আমার জবাব? সিকিউরিটি থাকে আমার সাথে, বাস। আর থাকে আপনাদের সকল দোয়া। প্রেরণা চুপ হয়ে যায়, পরপর বলে, আপনি ফ্রেশ হয়ে নিন, সবাই খেতে বসবেন একবার। না, আমি পরে খাবো। আজ শুদ্ধ আর আমি সুইমিং করব। সে কি আজ? আজ কত ক্লান্ত আপনি। জি আজই, বিকজ আই প্রমিসড হিম। নিষ্পলক কিছুক্ষণ লোকটাকে দেখে প্রেরণা হাঁপ ছাড়ল, বলল, অনেকটা বেশি লাই দিয়ে ফেলছেন ওকে। এটুকু বলতেই প্রেরণা দেখল লোকটা গম্ভীর হয়ে তাকিয়ে আছে। প্রেরণা ফিরিয়ে নিল নিজের কথা, মৃদু শ্বাস ফেলে বলে, যা ইচ্ছা করুন। কথাটা বলেই প্রেরণা ঘর থেকে বেরুতে নিলে ইহান পাঁচা কোলা করে তুলে নিল ওকে। ঘটনার আকস্মিকতায় নির্বাক প্রেরণা চেয়ে রইল গোল গোল চোখে। নিয়ন্ত্রণ সামলাতে ধরল ইহানের গলা। খানিক বাদে বলল, কি এটা? আপনি যাবেন আমার সাথে? ওমা, কেন? আপনাকে সাঁতার শেখানো হবে। হঠাৎ তা কেন? বিকজ আই প্রমিসড হিম, শুদ্ধর মাম্মাকে সাঁতার শেখাবো। প্রেরণা এলোমেলো দৃষ্টি ফেলে লোকটার কথাবার্তা শুনে হতবাক। এরপর খানিক সময় মৃদু ধস্তাধস্তি হয় প্রেরণার সাথে। লোকটার পাহাড় সাইজ শরীরের মাঝে প্রেরণা একটা খ্যাংরা কাটি। পেরে ওঠা প্রেরণার সাথী শুধু অনুনয়ের ভঙ্গিতে বলল, ছাড়ুন ছাড়ুন, আগে আমি গোসল করেছি। গোসল বহুবার করা যায়, বিকেলে আরেকবার করবেন। খুবই সহজ ভঙ্গিতে একটা লাজের কথা বলে দিল লোকটা। প্রেরণা লজ্জা পাবে নাকি রাগ করবে সে দ্বিধান্বিত, শুধু আওয়াজ তুলে বলল, ইহান। চেঁচাবেন না, লোক ছুটে আসবে। দুপাশে ঘন ঘন মাথা নাড়ে প্রেরণা। এটা আপনার সাথে যায় না, কেউ দেখলে কেলেঙ্কারি হবে। অবাক ইহান ফিরতি প্রশ্ন ছড়ে, আমার সাথে যায় না? তবে কার সাথে যায়? কে আপনাকে কোলে নেবে? আর হোয়াটটা? নো নো নো, আই ডোন্ট মিন ইট। শুনুন, কেউ দেখবে। কেউ দেখবে না। এগিয়ে যেতে থাকলো ইহান। পুরো লিভিং রুম ফাঁকা, সবাই যে যার ঘরে গোসল সেরে ডাইনিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হয়তো। প্রেরণা চালিয়ে যায় প্রতিবাদ, দেখবে, শুদ্ধ তো দেখবে। দরজায় নামিয়ে দেব, আর দেখলেও ফিরে তাকাবে না। বেটা ওয়েল ট্রেন্ড আছে। বলতে বলতেই পুল সাইডে যেতেই বড় চরজার সম্মুখে দাঁড়িয়ে পড়ে ইহান থমকে। সেকেন্ড ফুরোতেই প্রেরণাকে কোল থেকে নামিয়ে দিল তড়িঘড়ি করে। দুজনেই বিব্রত বেশ। প্রেরণা মাথা তুলে সামনে দেখার সাহস করে না আর। এক পলকে সামনে শ্বশুর শাশুড়িদের পায়ের আংশিক দেখেই চুপচাপ ঘুরে ঘরে চলে যায়। মেয়েটা দারুণ লজ্জা পেয়েছে, লজ্জায় ঘাম ছুটে গিয়েছে। শুদ্ধ পুলের এক সাইডে মাম্মার জন্য ফ্লোয়াটিং জ্যাকেট হাতে দাঁড়িয়েছিল। ইহান তাকে যেখানে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিল সেখানেই। ওকে ঘিরে দাঁড়িয়ে আছে সকলে, শামিন, ইলহাম, ইসমাম, এই বাড়ির গিন্নিরা, মেয়ে জামাই সকলে। শীতের দুপুরে গোসল সেরে সবাই ঘটা করে ভিটামিন ডি নিতে গিয়েছিল ওখানে। ইহান চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে। ইসি মইনেরা মিটিমিটি হেসে চলে
যায়। মুরব্বীরাও পিছু পিছু লিভিং রুম পর্যন্ত এসে শামিনের পা থামে। তাকে অনুসরণ করে পা থামায় বাকিরা। তখন শামিন থমথমে গলায় আলোদের বলে ওঠে, ছেলে আর ছেলের বউদের আলাদা করে দেওয়ার সময় এলো না তো? আলো বেশ বিরক্ত তেতো স্বরেই জবাব দিল, না, সময় এসেছে আমাদের ঘরময় অহেতুক পায়চারি কমিয়ে দেওয়ার। চলুন খেতে চলুন। বিকেলে আবহাওয়া বেশি ঠান্ডা হবার পূর্বেই মঈন ঠিক করলো বউ বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়বে। ওদের বাড়ি থেকে নামার কথা ছিল সন্ধ্যায়, তবে শেষ বিকেলেই মঈন তাড়া লাগায় ঈশিকে। অলসতা ঘিরে রেখেছিল ঈশিকে। তার একটুও মন চাইছে না উঠতে। ইচ্ছে খুশিকে একসাথে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছিল মঈন। ঈশির এহেন আচরণে কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, ওদের ঠান্ডা লেগে যাবে সন্ধ্যার পরে, বোঝো তুমি? ঈশি হা করে তাকিয়ে আছে। লোকটা ধমকের মতন বলল না কথাটা। পরপর গুটিয়ে নেয় ভ্রু যুগল, আঙ্গুলে নাকের ডগা ঘষে প্রত্যুত্তর করে, না বুঝি না, আপনি বুঝেন। মাসাজ অয়েল, টেলকম পাউডার, সোপ থেকে শুরু করে টাওয়ালের রংটা অব্দি বুঝে এসেছেন আপনি। তো আমি বুঝে করবোটা কি? ওরা আপনার, আমার কিছু হয় নাকি? বলতে বলতেই মুখটা ফুলিয়ে নেয় ঈশি। অপারেশনের পরে পাতলা ফিনফিনের শরীরটা একটু ফুলে গিয়েছে। মাতৃত্বকালীন স্থূলতার প্রথম লক্ষণ। তবুও পবিত্র স্নিগ্ধতা ঠিকরে পড়ছে ওই শ্যাম বর্ণের শরীরটার থেকে। হেসে ফেলে মঈন সামান্য জবাবে বলে, আমি তোমার অধিকার খর্ব করে রাখি নাকি? বিছানার হেড সাইডে হেলান দিয়ে দিয়ে ঈশি মুখ ভার করে রাখে। এগিয়ে যায় মঈন বাচ্চাদের কোলে আগলে নিয়েই। মুখটা বাড়িয়ে চুমু খায় ঈশির কপালে। হাসকির শটটা খুব কৌশলে খাটো করে আদুরে ভঙ্গিতে বলে, হ্যাঁ সত্যি রাখে, বিকজ ইটস ওয়ার্থ ইট। তা কেন? তোমার সুস্থতার অপেক্ষায়। তুমি সুস্থ হলে আমিও ফিরে চাইবো না এসে। সারাদিন বাইরে কাজ শেষে বাড়িতে এসে দেখবো তুমি স্মুথলি সবকিছু সামনে নিয়েছ, আমার বাচ্চাদের আর আমার পরিবারকে তোমার মতো করে। তখন ওদের টেলকম পাউডারের ব্র্যান্ড নিয়ে জ্ঞান কবজাতে যাবো না, কেমন? বিকজ আমি জানি তুমি চমৎকার একজন মা হবে। মা হিসেবে তুমি নির্ভুল হবে। ঈশি তাকিয়ে আছে নিমেষেই চোখ দুটো বাষ্পাকুল হয়। বলে, কিভাবে বুঝলে? মঈন বলে না কিছু, সামান্য হাসে। তখনই ইচ্ছে খুশি কেঁদে ওঠে। ওদের একটা ব্যাপার আছে, কাঁদলে দুজনেই একসাথে কেঁদে ওঠে। দুজনকে একসাথেই সামলাতে হয়। ভবিষ্যতে ঈশির ভোগান্তি বাড়বে বই কমবে না। মঈন মেয়েদের খুবই দক্ষতার সহিত ধরল ঈশির সামনে। ঈশিও ওদের খাওয়াবে বলে উতলা। প্রতিবার হিমশিম খেতে হয় বাচ্চাদের খাওয়ানোর সময়টিতে। তবে এতদিন মাম্মা আর চাচিরা সামলেছে বলে ঈশির কষ্ট হয়নি। আজ মঈনের সামনে লজ্জায় মিশে যায় মেয়েটা। মঈনের চোখ মুখের ভঙ্গি খুবই সহজ এবং স্বাভাবিক। পাতলা একটা ওড়না টেনে অতি যত্নে ঢেকে দেয় ঈশিকে। চোখ রাখে না ঈশির চোখেও। জানালার দিকে দৃষ্টি স্থির রেখে ধিমি আওয়াজে টুকটাক তার ডিউটি জীবনের কথা বলে যায়। ঈশি মিটিমিটি হেসে দেখে তার ফরাজিকে। লোকটা কেন এত আলাদা বুঝলো ঈশি। লোকটা জানে তার সীমারেখা, জানে বউয়ের সাথে চূড়ান্ত অসভ্য লোক হলেও তাকে একজন মাকে লজ্জা দেওয়ার এখতিয়ার নেই। বিয়ের পর থেকে লোকটা প্রতিটা দিন এক অসহ্যকর ইনশিরাহর সকল ধরনের অনুভূতি সামলেছে খুবই নমনীয় হয়ে। বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন অবতারে সামলেছে। এখন ঈশির মাতৃত্বটাকেও কি চমৎকারভাবে সামলে নিচ্ছে। এজন্যেই তো লোকটা ঈশির ফরাজি, তার মঈন ফরাজি। ঈশি শুধু মুগ্ধ চোখে চেয়ে চেয়ে দেখছে। মেয়ে জামাইয়ের প্রতি আলো শামিনের যেন কোনো অনুভূতিই নেই। সবটুকু নিয়ে নিয়েছে ইচ্ছে খুশি। দুজনকে ছাড়বে না এমন ভঙ্গিমায় বুকের সাথে আগলে ধরে রেখেছে। শান্তি নীরের সামনে গাড়ি দাঁড় করানো। ইচ্ছে খুশি ঘুমে নিমগ্ন। টেরও পায়নি আজ তারা যাচ্ছে তাদের পাপার কাছে। দোগালে কপালে কত শত চুমু এঁকেছে সকলে। নানি নানুরা, মামা মামিরা, খালা খালুরা, ওরা টের পাবে কি? ঘুমেই অচেতন প্রায়। সব মালামাল গাড়িতে তোলা হয়েছে। গাড়ির দরজা খুলে মঈন তাকিয়ে আছে তার শ্বশুরের মুখের দিকে। মেঘ সম গম্ভীর ওই ফ্যাকাশে মুখটা মঈনের আসলেই হাসি পাচ্ছে। এই হাসি ততদিন হাসবে যতদিন না তার মেয়ে বড় হয় এবং তাকেও একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। শ্বশুর শাশুড়িকে অনেক বলেছে তাদের সাথে যাওয়ার কথা। তারা নিজেদেরকে তথাকথিত
বাঙালি আত্মমর্যাদায় বলিয়ান রেখেছে, এখানে মঈনের কি করার আছে? তবুও শেষ পর্যন্ত মঈন বলল, মন খারাপ করবেন না বাবা, এখান থেকে আধ ঘন্টার পথ। আমি খুব ভালো করে জানি মর্নিং ওয়াকের নাম করে আপনি রোজ উপস্থিত হবেন, তাই আপনাকে আসলে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। আসলে আমার ভেতর থেকে সান্ত্বনা আসছে না। জামাইয়ের কথায় থমথমে স্বামীনের মুখটা, বাকিরা সবাই হাসতে থাকে। আমি রোজ যাব মানে? এটা কেমন কথা বললে? নিমন্ত্রণ ছাড়া রোজ মেয়ে জামের বাড়িতে যাওয়ার মতন লোক আমি নই। আর তোমার আমাকে সান্ত্বনা দিতে হবে না, উল্টো আমি দোয়া করি তোমাকে একদিন যেন কেউ সান্ত্বনা দেয়। মঈন থতমত খেলো, অসহায়ের মতন মুখ করে তাকালো ঈশির দিকে। চোখে চোখে জানতে চাইলো সে কি খুব জঘন্য মস্করা করে ফেলেছে শ্বশুরের সাথে। পরিস্থিতি সামলে নিতেই ইহান তাড়া দিল ওদের। আচ্ছা, শীত নামছে খুব, এবার তোমরা বেরিয়ে পড়ো। মুইন ইরফান গিয়ে ড্রাইভিং সিটে বসেছে, বোন জামাই আর ভাগ্নিদের পৌঁছে দেবে সে। ঈশি বিদায় নেয় সবার থেকে, মায়ের দুগালে চুমু খেয়ে শেষে গিয়ে দাঁড়ায় পাপার সামনে। স্বামীর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, একজন দক্ষ জীবন সঙ্গী হও, একজন শক্তিশালী মা হও, ওদের সামলে রেখো। ভালো মন্দ মইনের সাথে শেয়ার করার পরেও যদি অস্থিরতা না কমে নির্দ্বিধায় আমাকে কল করবে। আমার জীবনটাই তোমার। ঈশি এবার আটকাতে পারেনি নিজেকে, পাপাকে জড়িয়ে ধরে দুদণ্ড কাদার পরেই ওর মা চাচিরা জোর করে বসিয়ে দিল গাড়িতে। পরিস্থিতি হঠাৎ কেমন গুমোট হয়ে গেল পাপ বেটির এই হৃদয় বিদারক মুহূর্তে, যেটা বরাবর হয়। ইরফান পরিস্থিতি ঠান্ডা করতে বলল, ভাই আমি কেন সবসময় তো ড্রাইভার হব? এটা ঠিক না। হাসলো মঈন, বলল, বেরিয়ে এসো। কেন, মাইন্ড করলেন নাকি ভাইয়া? আই ওয়াজ জোকিং। না, মাইন্ড করিনি। গিয়ে পেছনে বোন আর ভাগনাদের নিয়ে এসো, ড্রাইভ আমি করব। ইরফান তাই করলো। গাড়ি বেরিয়ে পড়লো শান্তিনীরের গেট থেকে। ঈশির চোখ থেকে জলের নীরব ধারা বহমান। ইরফান একাই ভাগ্নিদের দুহাত আগলে ধরে রেখেছে। ঈশির মুখটা আর চোখে বার কয়েক দেখে মিনমিনে সুরে বলে, একদম তোর মতো দেখতে হয়েছে ওরা, খাসলত তোর মতো না হলেই হয়। হাসে ঈশি, হাতের পিঠে চোখের জল মুছে বলে, আসলে খাসলাত আমার মতন না হলেই হয়। 1 ঘন্টার মাথায় গোটা বাড়িতে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইচ্ছে খুশি চলে যাওয়াতে এতদিনের হাসি খুশি ভাবটাই যেন উবে গিয়েছে কর্পূরের মতন। এমনকি শুদ্ধও চুপচাপ, ইকরি মিকরিকে নিয়ে বসে আছে, তারও কেমন ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু। সন্ধ্যার চা পর্ব সবাই বেশ মনমরা হয়ে শেষ করেছে। ঈশিরা পৌঁছিয়েছে, আলো কল করে জানলো সে কথা। ভিডিও কলে দেখলো আবার নাতনিদের। এত দেখে তবুও মনটা ভরে না যেন। প্রেরণার শ্বশুরিরা সকলেই নিচতলায় ছিল, শাশুড়িমা দোতলায়, ইহান বাড়িতে নেই, পার্টির একটা বিশেষ কাজে বেরিয়েছে। ফিরবে রাত 10টা নাগাদ। প্রেরণা ঘর থেকে বেরোতেই শুদ্ধকে চোখে পড়তেই বলে উঠল, শুদ্ধ, পড়তে বসতে হবে না আজ, কিন্তু পড়া ইহান আঙ্কেল ধরবে তোমার। কথাটা বলে নিজেই বোকা বনে যায় প্রেরণা। অস্বস্তি লুকিয়ে তড়িৎ তাকায় শাশুড়ির মুখের দিকে। দেখতে পায় ততক্ষণে সে তার শাশুড়িদের শীতল দৃষ্টির শিকারে হয়ে গিয়েছে। ঢোক গেলে প্রেরণা। আলো বলে ওঠে, কবার বলবো তোমাকে, আমরা কি বাড়াবাড়ি করছি? তুমি নিজেই আগ্রহ দেখাও না। ইহান শুদ্ধকে প্রীতি স্নেহ দেয় প্রেরণা। বাবা পাপা অবশ্যই ডাকবে না, তবুও অন্য কিছু ডাকা শেখাও, খুব বিরক্ত হচ্ছি আমরা। ইহান সবকিছু তোমার মতের উপর ছেড়ে দেয় বলে তুমি এত অবুঝ হতে পারো না। ঋতু থমথমে মুখে বসে আছে। আসলে এবার তার রাগ লাগছে। রোজও সে লোক টিটকিরি মেরে জানতে চায় শুদ্ধ ইহানের বন্ডিংয়ের ব্যাপারে। ঋতুর সহ্য হয় না তার ছেলের নৈতিকতা নিয়ে কোনো কটু কথা। প্রেরণা মাথা নুইয়ে নেয়, ধীরে ধীরে বলে, চেষ্টা করছি বড় মা। শুদ্ধের হাতটা নরম করে ধরে এইবার শাশুড়িদের সামনে থেকে চলে যায় প্রেরণা। শুদ্ধর ঘরে ঢুকে ওকে বিছানায় বসিয়ে প্রেরণা হাঁটু ভেঙে ছেলেটার সামনে বসে। আসলেই সে অলসতা করছে, গায়ে নামে খেয়ে সে ভুল করছে, তাকেই কিছু একটা করতে হবে। এটা তো ঠিক ইহান শুদ্ধের আঙ্কেল নয়, আরও অনেক কিছু। এটা একটা খুবই জাদুময় সম্পর্ক। মাম্মা বকুনি খেয়েছে দিদুনের থেকে। শুদ্ধ এতটুকু বুঝতে পারল, তবে কারণটা অবশ্য ধরতে পারল না। বলল, দিদু তোমাকে ধমকালো কেন?
মলিন হাসল প্রেরণা। ছেলের গালে হাত বুলিয়ে বলল, দিদু ধমকালো কারণ আমি শুদ্ধকে একটা জিনিস শেখাতে পারছি না, অলসতা করছি। কি শেখাতে পারছো না মাম্মা? এবার ছেলের গাল টেনে দিয়ে প্রেরণা বলল, শুদ্ধ ইহান আঙ্কেলকে আব্বু ডাকবে সেটা। কিন্তু ইহান আঙ্কেল কি আমার আব্বু? তোমার কি মনে হয়? আব্বু মানে কি? হাঁপ ছাড়ল প্রেরণা। নির্নিমেষ তাকিয়ে রইল ছেলের মুখপানে দীর্ঘ সময়। তারপর ধীরে ধীরে বলল, আব্বু মানে একজন অভিভাবক যে সব সময় একটা বাচ্চাকে আগলে রাখে, তার যত্ন করে, তার হোমওয়ার্ক দেখে, রাতে ঘুমানোর আগে তাকে এক গ্লাস দুধ খাইয়ে দেয়, রাতে পিঠে নিয়ে বুক ডাউন দেয়, তার সাথে সুইমিং করে। একজন আব্বুর বৈশিষ্ট্য এটা। তুমি এখন ভাবো ইহান আঙ্কেল তোমার আব্বু হলো কিনা কেমন? শুদ্ধ চোখ বড় বড় করে বেলাতে থাকে মাম্মার কথার সত্যতা। আব্বু মানে যদি এসব হয় তাহলে তো ইহান আঙ্কেল আব্বুই। যেমন নির্ণিতার আব্বু আছে, রাহির আব্বু আছে, মাহিমের আব্বু আছে, শুদ্ধরও তো আব্বু হবে ইহান। কি আশ্চর্য! বিষয়টা শুদ্ধের মাথায় এখন খেলে গেল। ছেলের সম্মুখে আর এক মুহূর্তও দাঁড়াতে ইচ্ছে করলো না প্রেরণার। ওকে রেখে ছুটে নিজের ঘরে গিয়ে দৌড়াটে। দরজার পিঠ ঠেকিয়ে গিয়ে হাঁপাতে থাকে ক্রমাগত। পরপর অস্ফুটে বলে, আমি তোমাকে বোঝাতে পারবো না বাবা, এটুকু জানি হয়তো আব্বু মানে তোমার ইহান আঙ্কেল। তোমাদের মধ্যকার সমঝোতার বিষয়। তুমি আর তোমার ইহান আঙ্কেল বুঝে নাও। হচ্ছে না আমার দ্বারা, হচ্ছে না। বেশ রাত করেই ফিরেছে ইহান, সাথে ইরফানও। কিছুদিন ভাইয়ের পলিটিক্যাল বিষয়ে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে সে। দাদানের সাথে সাথেই থাকবে, তবে ওকে সাথে নিতে নারাজ ছিল ইহান। স্বভাব চরিত্র যা বলে তাতে ওকে বেশি দিন সহ্য করা যাবে না ইহানের পক্ষে। কটা দিন ধৈর্যের পরীক্ষা দেবে এই যা। প্রেরণা জেগেছিল ইহানের জন্য। বাকিরা যে যার ঘরে ঘুমিয়েছে। শুদ্ধও জেগে আছে, চোখ পিটপিট করে। ঘুম আসছিল না, তাই মাম্মার কাছে এসেছিল। ইহানকে দেখেই উঠে দাঁড়ায় প্রেরণা, বলল, খেয়ে এসেছেন দুই ভাই? আমি কিন্তু সব তুলে রেখেছি, না খেয়ে আসলে বলুন, সব গরম করছি। একটুখানি হাসে ইহান। হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে থাকা শুদ্ধকে কোলে নিয়ে বলে, খেয়ে এসেছি, আপনি বসুন। প্রেরণা বসে। আলাপ তোলে সামনে ইউনিয়ন নিয়ে। একটা পিকনিক করবে তারা শীতের মাঝামাঝি। গাজীপুরের মির্জাদের যে বাগান বাড়িটা আছে সেখানেই যাবে তারা। এসবের পরে ইহান শুরু করে শুদ্ধের সাথে রাজ্যের আলাপ। সে এ ঘরে কেন? তার কি মাম্মার সাথে ঘুমোতে ইচ্ছে করছে আজ? কথা সে কথা কৌশলে জানতে চায় ছেলেটার কাছ থেকে। শুদ্ধের এবার ঘুম পাচ্ছে। হাই তুলতে তুলতে ছেলেটা গম্ভীর হয়ে বলে, না, আমি আমার ঘরেই ঘুমোবো। ঘুমের ঘোরে নিভু নিভু অবস্থা হয়েছে ওর। ইহান আদুরে জিপটাকে দুহাতে কোলে তুলে নিয়ে বলে, ঠিক আছে, ঘরে দিয়ে আসছি, তুমি চোখ বন্ধ করো। শুদ্ধ তাই করলো। ছেলেটাকে ঘরে বিছানায় রেখে ওর ঘুমানোর অপেক্ষা করে তবেই বেরুলো। ঘরে ঢুকে দেখলো প্রেরণা আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বিনুনি করছে। নিজের ঘরে, নিজের আশ্রমে নিজের কাঙ্ক্ষিত নারীটিকে এমন স্নিগ্ধ রূপে রোজ রাতে আবিষ্কার করে ইহান শান্তি পায়। বাইরের দুনিয়ার সমস্ত বিরক্তি ফানুস হয়ে উড়ে যায় তার। শরীরের ক্লান্তি সরে গিয়ে চন মনে হয়ে 32-এর শক্ত মনটা। কোমরে লোকটার কঠিন দুটো হাতের স্পর্শে প্রেরণা চোখ বুজে নেয়। বিনুনি থেকে হাত সরিয়ে পরপর চোখ মেলে মুখ তুলে তাকিয়ে থাকে। লোকটার দৃষ্টিতে কোনো মলিনতা নেই, কেমন সবসময় খুবই ঠান্ডা থাকে। যতটা সহজভাবে প্রেরণার কাছে আসে ওকে ছোঁই সবটুকু অধিকারের, জোর আর কোমলতা মেশানো স্পর্শে। প্রেরণা একটি বারও পারে না ফেরাতে, ও পারেই না। ছোঁয়াছুঁয়ির এই সময়টিতে দুজনে আলাপ পারে সারাদিনের। একজনের ক্লান্তি আর একজনকে খুঁজিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা। একে অপরের আঁচ লেশে মিশতে মিশতে কত রাজ্যের কথা বলে। শুধু নিস্তব্ধ রাতের দেওয়াল সেসবের সাক্ষী হয়। হঠাৎ ইহান থামে, গা থেকে কমফোর্টার সরিয়ে উঠে দাঁড়ায়। প্রেরণা অপ্রস্তুত ভঙ্গিতে বলে ওঠে, কি হলো? জবান না দিয়ে ইহান খুবই স্বাভাবিক ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে যায়। খানিক বাদে আবার এই একই ভঙ্গিতে ফিরে এলে প্রেরণা বলে, সমস্যা কি আপনার? শুদ্ধর ঘরে গিয়েছিলাম। কেন? আমার ওর মাথার কাছে তখন পানির বোতল রাখতে মনে ছিল না।
চেয়ে থাকে প্রেরণা ফ্যালফ্যাল করে। ইহান এবার নিশ্চুপ হেসে সেই চিরায়ত স্বরে বলে, নয়তো রাতে ঘুম থেকে উঠে পানি না পেয়ে নক করতো এখানে এসে হুট করে। আসলে বাচ্চার প্যারেন্টসদের একটু সতর্ক থাকতে হয় সবসময়। কোনো কথা আসে না আর প্রেরণার। চোখ দুটো বুঝে ফেলে, কমফোর্টার টেনে ঢেকে নেয় আরক্ত মুখটা। ইহান এগিয়ে গিয়ে কমফোর্টার শক্ত হাতে সরিয়ে দেখে প্রেরণা চোখ বুঝেই আছে। কি হয়েছে বুঝতে না পেরে ইহান ঝুঁকে জানতে চায়। প্রেরণা জবাবটা অস্ফুটে দেয়, আপনি কিন্তু ওকে আব্বু ডাকতে বলবেন। আমার ছেলেটা খুবই বাধ্য, ও শুনবে। ওর পাপাকে একভাবে জেনেছে, আপনাকেও জানুক একভাবে, যেমন করে আমি জেনেছি। জীবনে যখন জটিলতা ঢুকিয়েছি মা ছেলে, তখন জটিলতাকেই সহজভাবে নিব। শুদ্ধকে আপনি অবশ্যই কাল বলবেন এই কথা, ও আপনার কথাই শুনবে। আমি চাই ও আপনাকে আব্বু ডাকুক, তারপর আপনি গভীর রাতে ওর মাথার কাছে পানি রেখে আসেন ওর আব্বু হয়ে। প্লিজ ইহান। তীর তীর করে কাঁপছে প্রেরণা। কথাগুলো বলেই মুখ গুজে শক্ত পুরুষালী লোমশ বুকটাতে। ইহান চুপ করে থাকে, দীর্ঘ সময় চুপ করে থাকে। ধীরে ধীরে ফুটে ওঠে হালকা হাসির ঝলকানি। হাসিটা ছিল পরিপূর্ণতার। মিসেস সাবিনা হকের চেম্বারে সকাল সকাল এসেছে ইহান প্রেরণা। মূলত তাদেরই অ্যাপার্টমেন্ট ছিল শুরুতে। শুদ্ধকে স্কুলে রেখে এখানে আসা। আজ ভোরবেলা প্রেরণার ঘুম ভেঙে যাওয়ার পরেই হঠাৎ সে অনুভব করলো সে অসুস্থ। তার বমি পায়, মাথা ঘোরে। এমনটা আসলে রোজ সকালে হয়, তবে আজ মাত্রা ছাড়িয়েছে। ইহান সাথে সাথে এনেছে গাইনোকোলজিস্টের কাছে। পড়ে গিয়েছে শহরের বাইরে এক সেমিনারে। তার পরামর্শে সাবিনা হকের কাছে আসা। সাবিনা হক সামান্য হাসলেন। প্রেরণাকে ঠিকঠাকভাবে চেক না করেই সামান্য কিছু তথ্য নিয়ে বলে উঠল, তোমাকে পিলটা স্যুট করেনি, আমি লিখে দিচ্ছি আরেকটা। আর ফ্যামিলি প্ল্যানিং করেছো কোনো? আরক্ত মুখটা নামিয়ে বসে থাকে প্রেরণা। ইহান চুপচাপ হেসে যায় চোখ নামিয়ে। সাবিনা হক, ইহান, প্রেরণা দুজনকেই উদ্দেশ্য করে বলল, বিয়ের বয়স কম হলেও দুজনের বয়স কিন্তু কম নয়। হ্যাঁ, খুব চমৎকার একটা প্ল্যানিং করতে পারো এক্ষুনি। এখন কত শত অসুবিধা থাকে মেয়েদের, বলো তো? প্রেরণা জবাব না দিলেও সাবিনা হক বলতে থাকেন, ইহান, নির্বাচনের পরে বেবি নিও। বাচ্চা এসে দেখুক তাদের বাবা যে সে কেউ নয়। জি আন্টি, আপনার কথা ভেবে দেখব। আগে আপনার মূল্যবান ভোটটা আমাকে দিবেন। মস্করা ইহানও করে বসে। হাসলেন সাবিনা হক, বললেন, হ্যাঁ, এখন ঘুমের ঘোরেও নিশ্চয়ই এই কথা আওড়াও, আপনার মূল্যবান ভোট আমাকে দিয়েন। সাবিনা হকের চেম্বার থেকে বেরিয়ে ওরা দুজন পার্কিং লটে যায়। এই ডায়াগনস্টিক সেন্টারটা শহরের সব থেকে ভিআইপি এরিয়াতে। এখন কি করবেন? প্রেরণার কথায় ঘড়ি দেখলো ইহাম, বলল, আপনাকে আর শুদ্ধকে বাড়িতে পৌঁছে দিয়ে যাব। বাড্ডা সভা আছে। দুপুরে ফিরবেন না? না, সন্ধ্যায়। ওরা কথা বলতে বলতে যখন গাড়ির দিকে এগোচ্ছিল ঠিক তখনই কারো গায়ের সাথে ধাক্কা লেগে থামলো ইহান। প্রেরণাও দাঁড়িয়ে পড়ল। ইহানও ঘোরে বিনয়ী সুরে, সরি বলেই সামনে দাঁড়িয়ে থাকা দম্পতির মুখটা অবলোকন করে মুখটা ঘুরিয়ে নিল বিতৃষ্ণায়। তোষা চুপ করে আছে। এখানে তাদেরও আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল। রিশাদ আর তোষা দুজন পদমর্যাদায় মেজর, এখন ছুটিতে শহরে আছে। এতগুলো বছর পর ইহানকে এভাবে অপ্রত্যাশিতভাবে দেখে রিশাদ একটু সহজ ভঙ্গিতেই হাত বাড়ালো। একটা সময় তাদের বন্ধুত্ব খুব গাঢ় ছিল। কেমন আছিস? কংগ্রেচুলেশন, অবশেষে ইউ আর ম্যারিড। আচমকা ভীষণ রাগ উঠল ইহানের। পুরনো ঘা দগদগে হলে যেমন চলুনি হয় ঠিক অমন ভাবেই চলে উঠল ভিতরটা। রিশাদের হাত উপেক্ষা করে যেতে যেতেই অস্ফুটে বলল, বাস্টার্ড। ওর হাতটা ঠিক তখনই টেনে ধরল রিশাদ। প্রেরণা তখনও বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেনি, তবে তোষা বুঝে ফেলে রিশাদকে সরিয়ে দেয়। কিন্তু রিশাদ হেসে উঠে তাচ্ছিল্যের হাসি, ভ্রু গুটিয়ে হাসতে হাসতে বলে, বাস্টার্ডকে আমি? তুই কি তবে? স্যারের বুকে উল্টো পাল্টে আদর করার সময় এই কথাটা তোর নিজেকে বলা উচিত।
প্রেরণা খুব বড় একটা ধাক্কা খেলো আগন্তুকের মুখে এমন অশ্লীল বাক্য শুনে। পর মুহূর্তেই মৃদু চিৎকার দিয়ে সরিয়ে নিল ইহানকে। রিশাদের মুখে ঘুষি বসাতেই যাচ্ছিল ও। কাঁপছে ইহান, বিধ্বংসী লাগছে হঠাৎ এই চির ঠান্ডা অমায়িক মানুষটিকে। প্রেরণা ধরে রেখেছে, নিজেকে সামলে নিয়ে বলে, শান্ত হন, আপনার ইলেকশন সামনে, কি দরকার? ইহান গর্জন তুলবে তার আগে প্রেরণায় চিবিয়ে চিবিয়ে রিশাদকে বলল, আপনি শওকত ওয়াশিতের জুনিয়র ছিলেন। ও তবে শুনুন, আপনার মরহুম স্যার অনুপস্থিতিতে ধর্মীয় মতের দায়িত্ব নিয়েছে উনি আমাকে বিয়ে করেছেন। আর যেসব ইঙ্গিত করলেন আপনি, ওসব বিয়ে নামের একটি সুন্দর ও শ্রেষ্ঠ সম্পর্কের অন্যতম পবিত্র শর্ত। নিজের নষ্ট মস্তিষ্ক দিয়ে সেসব বিচার না করে আপনি নিজের চরকায় তেল দিন। আমার স্বামী আপনাকে গালি দিয়েছে, সেজন্য দুঃখিত। সরুন সামনে থেকে। তোষা চুপচাপ ওদের দিকে তাকিয়ে আছে, প্রেরণাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। প্রেরণা ইহানের হাত ধরে টানতে টানতে এগিয়ে যায় গাড়ির কাছে। ইহান কিছু একটা করবে সে সুযোগ দেয় না প্রেরণা। দু চোখ ভরা অনুনয়, চোখ দুটো ছলছলো করে। ওর চোখে দৃষ্টি দিতেই দমে যায় ইহান। মেজাজটা পুরো বিগড়েছে, গাড়ি চালাচ্ছে বেপরোয়া হয়ে। প্রেরণা খুব ভয় পাচ্ছে। হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বুঝি তোষা? ইহান জবাব দেয় না, প্রেরণাই বলে যেতে থাকে, আপনি বলেছিলেন আমরা দুজনে চাইলেই হয়। এই বিয়েটা না হবার পেছনে অন্য কোনো কারণ নেই। আপনিই বলেছেন আমরা দুজন ম্যাটার করি শুধু। তবে মানুষের কথায় রিয়াক্ট করার কি আছে? এবারও চুপ ইহান। প্রেরণা তার কাপা হাতটা রাখলো হঠাৎ ইহানের হাতের ওপর। আমি সম্মান করি আপনার আদর। আপনি আপনার স্ত্রীকে ছুঁয়ে থাকেন, যাকে অনেক সম্মান দিয়ে বিয়ে করেছেন, মোহরানা উসুল করেছেন। চুপচাপ শুনেই যাচ্ছে ইহান। গাড়ি তখন শুদ্ধের স্কুলের সামনে। গাড়ি থামতেই প্রেরণা নামলো। লোকটাকে একটু সময় তো দেওয়া উচিত ঠিক হতে। চূড়ান্ত ধৈর্যশীল মানুষও তো হঠাৎ হঠাৎ খেই হারিয়ে ফেলে। আপনি থাকুন, আমি শুদ্ধকে আনছি বলেই প্রেরণা এগিয়ে যায় সামনে। স্কুলের গেটের সামনে প্রচুর ভিড় দেখে ভ্রু কুঁচকে যায় প্রেরণার। দপ্তরি আর দারোয়ান দেখলো শুরুতেই প্রেরণাকে। দেখা মাত্রই শুকনো ঢোক গিলে নেয়। আশেপাশে দাঁড়িয়ে নিমিতার মা কাঁপছে। সবার মধ্যে আতঙ্ক ভাব লক্ষ্য করছে প্রেরণা। কিছু জানতে চাইবে তার আগেই রাহির মা ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ে প্রেরণার সামনে। চেঁচিয়ে কেঁদে ওঠে। ওপাশের কলটা রিসিভ করতেই স্বামীনের কণ্ঠস্বর থেকে কিছুটা ধমক বেরোলো, কি তুমি আসবে না? শান্ত জবাব দিল, ভাইয়া আপনাকে বলছি এসবে আমাকে জড়াবেন না। এসবের প্রতি আমার ইন্টারেস্ট আমার ঈশিতা জীবিত থাকতেও ছিল না, এখনো নেই। সত্যি বলতে আমার জীবনে ঈশিতা ব্যতীত অন্য কোনো বিষয়ে কোনো আগ্রহ নেই। ওসব শেহার আপনি ওর সাথে বুঝে নিয়েন। কল কাটতেই হাঁপ ছাড়ল স্বামীন। আলো এসে পাশে দাঁড়াই তখন। মানা করে দিল? আপনি বাদ দিন তাকে। উজ্জ্বল আর সেহাই যথেষ্ট। ওদের ডেকে নিন, শান্ত ভাইয়াকে আর মতো ছেড়ে দিন। মাথা নাড়ে স্বামীন। আজ একটা বিশেষ দিন। আজ ছেলে মেয়েদের মাঝে যার যার দম্পতি ভাগ করে দলিল লিখে দেবে তারা 3 ভাই। সাব রেজিস্টার আসবে মাগরিব বাদ। বিছানায় বসলো স্বামীন। আলো বসলো ও তার ঠিক পাশে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা নানা রঙের ফাইল, মির্জাদের সকল দম্পতির দলিল আর নথিপত্র। তো শেখবের দিকে চেয়ে চেয়ে হাসে স্বামিনিয়াসার মির্জা। আলোকে বলে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। বিষয়টা এমন, তাই না ছিয়া? আলো মুচকি হাসি ফিরিয়ে দেয়, তবে জবাব দেয় না। সম্পত্তির প্রতি আদতেও লোভ নেই তার, শুধু উৎকণ্ঠা সামান্য। এই লোকটা নিজে বারবার ভেঙেছে গড়েছে, তবুও সবকিছুর মধ্যে পারিবারিক সম্পত্তি আগলে রেখেছে যক্ষের ধনের মতো। একটুও তালবেতাল হতে দেয়নি। এসব ইয়াসার মির্জার আবেগ। বাচ্চারা সবাই পারবে তো এসবের সঠিক মূল্যায়ন করতে? আগন্তুক লোকটা 5 মিনিট যাবৎ থমকে দাঁড়িয়ে আছে। স্কুলের ইউনিফর্ম পরিহিত 3 হাত সাইজের ফুটফুটে বাচ্চা। 4টের দিকে 2জন ছেলে আর 2জন মেয়ে। মেয়েদের মধ্যে একজন আবার চোখ ডলে ডলে কাঁদছে, বেশ শব্দ করেই কাঁদছে। বাকিরা ওকে থামানোর চেষ্টায় ব্যস্ত। এদের মধ্যে একটা বাচ্চাকে খুবই গম্ভীর লাগছে।
তার ভাবভঙ্গি এমন যে সে সবটা সামলে নেবে। ঠিক সেই ভঙ্গিতেই মেয়েটা বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কাঁদিস না রাহি, আমরা খুঁজে নিব স্কুল। শুদ্ধের কথাতে শান্ত হতে পারছিলই না রাহি। কারো কথাই তার ভালো লাগছে না। মাম্মার কাছে যাওয়ার জন্য ভ্যা ভ্যা করে কাঁদছে। শুরুর দিকে নিনিতা শান্ত থাকলেও এবার সেও কেঁদে উঠল। শুদ্ধ ঘামছে, তার নিজেরও কান্না পাচ্ছে। তবে মাম্মা শিখিয়েছে কেউ কাঁদলে আগে তাকে শান্ত করতে হয়। দারোয়ান আঙ্কেলকে ফাঁকি দিয়ে বেঞ্চিম্যানের স্টিকার আর গলা ভেজাতেই আইসক্রিম কিনতে বেরিয়েছে। এভাবে বিপদে পড়বে জানতো কি ওরা? স্কুল রোডে 2 গলি পড়ে ছিল টয় হাউস। ওরা তো তেমনটাই জানতো। এখন পাচ্ছে না খুঁজে কোথাও। উল্টে পথে হারিয়ে ফেলে আন্দাজ করবে এই গালি ওগালি হেঁটে ওগলি হেঁটে পুরোটাই এলোমেলো করে ফেলেছে। কোন রোড থেকে এখানে ঢুকেছিল সেটাও মনে নেই তার। কোন রোড থেকে এখানে ঢুকেছিল সেটাই মনে নেই কারো এখন। তার উপর রাহি কাঁদছে সেই তখন থেকে। শুদ্ধের ভয় হচ্ছে খুব। এখন সে কি পড়বে? নিনিতা চোখ বুজে ধমকায় রাফিককে। নিনিতা চোখ মুছে ধমকায় রাকিনকে। রিনরিনের স্বরে বলে, সব তোর জন্য হয়েছে। আমি বলেছিলাম মাম্মামকে বলবো ছুটির পরে, আমি আসতে চাইনি। বলেই আবার ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে নিমিতা। এবার শুদ্ধেরও চোখ ভিজে উঠেছে। আজ মাম্মাকে যদি সে খুঁজে না পায়, আর ইহান আঙ্কেল, মামা, খালামণি কেউ তাদের খুঁজে বের করবে না, ঠিক তখনই শুদ্ধের মাথায় বুদ্ধি খেলে যায়। আচ্ছা, কোনো আঙ্কেলকে বললেই তো হয়ে যায় সানরাইজ স্কুলে ওদের দিয়ে আসতে। তবেই তো ওরা যাবে, তবেই তো হয়ে যায়। অভিভাবকরা সকলে তখন পাগল প্রায়। চড়াও হয়েছে দারোয়ানের ওপর। এক কোণে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে দারোয়ান মনসুর। চাকরির এতগুলো দিন পরে এসে এমন একটা অঘটন ঘটে যাবে সে তো বুঝতেও পারেনি। তার মনে আছে লকটা সে বেশ করেই লাগিয়েছিল। বেশ কদিন ধরে ক্লাস 4 5 কিছু দস্যি বাচ্চাদের থেকে শিখেছে হয়তো এসব। এই ঝলমলে জীবনে হুট করে চলে আসা এই অশনির ধাক্কায় যেন দুমড়ে মুচড়ে যাচ্ছিল প্রেরণা। স্থির থাকতে পারেনি এক সেকেন্ডও। সকাল থেকে তো শরীরটা এমনিই খারাপ। দুর্বলতার চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়েছিল রাস্তাতেই। তারপর যখন চেতনা ফিরল, মুখের সামনে দেখলো একজোড়া গভীর কালো চোখ প্রবল উৎকণ্ঠা নিয়ে চেয়ে আছে তার মুখে। গাড়িতে ছিল প্রেরণা। বড় বড় শ্বাস ফেলে সমুদ্রের ঢেউয়ের মতন আছড়ে পড়েছিল ইহানের বুকে। যেন ওভাবেই ওর ভাঙার কথা। বহু বছর পর এভাবে ভাঙতে পারছে প্রেরণা নিজেকে কারো বুকে, তাই ভেঙেছে। আমার ছেলেকে এনে দিন। ধরপর ধরপর করে হাঁপড়ের মতন উঠেছে তার। বাহাতে মুচড়ে চলেছে ইহানের কলার। চোখের জলে ভিজে গিয়েছে পাঞ্জাবির বুকের কাছটা। ইহান ধৈর্য হারায়নি 1 সেকেন্ডের জন্যেও। গাড়ির কাঁচ গলিয়ে উকি মেরে দেখে স্কুলের হেডমিস্ট্রেস এবং বাকিরা ছোটাছুটি করছে। সবার সামনে চেপে আছে ফোন। বলশালী এক হাতে প্রেরণার কোমর পেঁচিয়ে ধরে রেখেই এবার প্যাকেট থেকে ফোনটা বের করে ইহান। কল লাগায় মুইনের কাছে। ফোনটা রিসিভ হতেই ব্যগ্র কণ্ঠে বলে, মুইন ব্যস্ত? শোনো, ওসির নাম্বারটা খুঁজে পাচ্ছি না। তুমি এমার্জেন্সি কিছু করবে? শুদ্ধ সহ 3টা বাচ্চা স্কুল থেকে মিসিং। ফর গড সেক ডু সামথিং। হোয়াট? হতভম্ব মুইনের গলা কাঁপল। ইহান ঘন ঘন শ্বাস ফেলে বলল, মুইন তুমি বুঝতে পারছো? ইহান, ভাবিকে সামলো, আমি দেখছি। তোমার কাউকে সন্দেহ হয়? সন্দেহ হচ্ছে না। কেউ ক্ষতি করার চেষ্টা করলে ওদের 4 জনকে তুলতো না। আর তাছাড়া ওরা নিজেরা লক খুলে বেরিয়েছে। এটা ইম্পসিবল। তুমি প্লিজ ওসিকে বলে অ্যালার্ট করে দাও। বাড়িতে জানিও না এক্ষুনি। কলটা কেটে ফোনটাকে দূরে রেখে ইহান 2 হাতে আগলে নেয় প্রেরণাকে। 2 গাল ভেজা, দুটো আতঙ্কিত চোখে নিজের দৃঢ় দৃষ্টি রেখে বলে, আপনার ছেলেকে এনে দেবো মানে? আমি তো আমার ছেলেকেও খুঁজবো। প্রেরণা বলতে পারছে না কিছুই। মাথাটা ইহানের বুকে ঠেকিয়ে হাঁপায়। শুদ্ধকে এনে দিন, আমি মরে যাব। প্রেরণা? আচ্ছা এনে দিন ওকে। নিজেকে প্রেরণা হারিয়ে ফেলেছে ইহানের মাঝে। ও নিজে প্রেরণার মাথাটা বুক থেকে সর্বশক্তি দিয়ে উঠে সরিয়ে যাওয়ার প্রচেষ্টায় অস্থির শ্বাস ফেলে বলছে, এখানে এভাবেই বসে থাকবেন? আপনি আমার কাছেই ভাঙবেন? তবে খবরদার আমাকে ভাঙার চেষ্টা করবেন না। চোখ মুছুন, মুছুন বলছি।
শেষটাই ধমক দিল। প্রেরণা শাড়ির আঁচল চাপল চোখে। প্রেরণা শাড়ির আঁচল চাপল দু চোখে। ইহান চুমু খেলো ওর কপালে। পাহাড় সম শরীরে রাজ্যের ছটফটানি আতঙ্ক বাইরে কিছুই না দেখিয়ে শুধু হেলে গেল। খুব দুষ্ট ছেলে, তবে আমি জানি ও সীমার মধ্যেই আছে। আর যদি কেউ এটা করে থাকে তবে কারো বাপের সাধ্যে নেই আমার থেকে বাঁচার। শুদ্ধ আপনার ছেলে, কিন্তু শুদ্ধ আমার বাচ্চা, আমার এক জন্মের দায়িত্ব, ও আমার আদর। সরুন, এখানে চুপ করে বসে থাকুন। আমি যাব। হাতটা টেনে ধরলো ইহানের প্রেরণা। দু চোখে ভর করেছে রাজ্যের অসহায়ত্ব। গাড়ি থেকে নামাতে না দিয়ে আষ্টে পৃষ্ঠে ধরে ফেললো ইহানকে আবার। ঠিক তখনই ইহানের নাম্বারে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। হ্যালো, আমি কি ইহান তাওয়াজ মির্জার সাথে কথা বলছি? উৎকণ্ঠায় গলা কাঁপছিল ইহানের। ভেবেছে হয়তো পার্টির কোনো ফল। উপেক্ষা করতে চেয়েছিল, তবে কি মনে করে রিসিভ করে ফেলেছে। জি বলছি। ওপাশে ট্রাকের বিকট আওয়াজে কানে ঢুকে পড়ছে ইহানের। ওই শব্দের মাঝে লোকটা আবার চেঁচিয়ে জানতে চাইল, আপনি কি ইহান তাজওয়ার মির্জাই বলছেন? জি বলছি। আপনি কি সুধার আব্বু বলছিলেন? থমকালো ইহান। প্রেরণা কাঁদছিল ওর গা ঘেঁষেই। দুর্বলতায় নেতিয়ে পড়েছিল প্রায়। তড়িৎ চোখ তুলে তাকাই ইহানের দিকে। দুদণ্ড স্থির থেকে ছটফটিয়ে উঠল ইহান।